নমস্কার। আমার তো অনেকদিনই লাইভ করা হয় না, অনেকদিন পরে আজকে লাইভে আসলাম একটা প্রয়োজন থেকে। এবং কেন প্রয়োজন থেকে, যা আপনারা জানেন যে চট্টগ্রামের সে পুণ্ডরিক ধামের যে চিন্ময় কৃষ্ণ যে প্রভু, তাকে নিয়ে বিভিন্ন রকমের যে কথা ছড়ানো হচ্ছে বিভিন্ন সময়। তো এই কথাগুলো আমরা অনেকদিন যাবতই শুনছি, আমিও শুনছি। সত্য মিথ্যা কখনো যাচাই করার আমাদেরও সুযোগ হয় নাই। কিন্তু আমি আজকে যে বিষয়টা, আজকে যখন আমি আমাদের এই ঈদের ছুটিতে আমার বাড়িতে যাব, ঠিক সেই সময় আমার কাছে এই চারজন আসলেন। এরা কারা? এরা হলো সেই এদের মধ্যে বিশেষ করে এই তিনজন এই চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে ওই সময় যে অভিযোগ, যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওর। তা আমি তাদের কথাগুলো শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। আমি বিস্মিত হয়ে গেলাম যে আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে একটি লাইভ করা উচিত, সবাইকে আসলে জানা উচিত। কারণ এই মুখরোচক কথাগুলো চানাচুরের মতন সবাই যেভাবে অনেকে গোপনে গোপনে যেভাবে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু এগুলো আসলে ঠিক না। আমার মনে হয় যে সত্যতা জানা উচিত এবং সেই সত্যের প্রয়োজনেই এই লাইভটি করা। তো আপনারা আশা করি জানতে পারবেন এদের থেকে, যারা অভিযোগ করেছিল। তো তোমরা যারা অভিযোগ করেছিলে, হ্যাঁ, তোমরা যদি তোমাদের পরিচয় এবং তোমাদের পরিচয় আগে দাও, যে তোমাদের কার কি নাম, কোথায় থাকো, কি করো, বলো। আমার নাম হচ্ছে অর্পণ ধর, আমার বয়স হচ্ছে 19 বছর। আর আমি থাকি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ কাট্টলি। দক্ষিণ কাট্টলিতে আমার মা বাবা তারা সবাই আছেন। আচ্ছা, আর তোমার নাম? আমার হচ্ছে অর্ঘ্যধর, আমার বয়স 18 বছর। আমি থাকি রাঙামাটি, আমার মা বাবা থাকে ওখানে। আচ্ছা, তোমার? হরে কৃষ্ণ, আমি হলাম প্রীতম, আমার বয়স হচ্ছে 19, আমি লক্ষ্মীপুর জেলাতে থাকি। আচ্ছা আচ্ছা, তোমার? আমি বর্তমানে পুণ্ডরিক ধামে আছি, আমার বয়স হচ্ছে এখন 21। তোমরা তো সবাই ওই সময় তোমরা সবাই ওই গুরুকুলের ছাত্র ছিলে না? এই যে পুরো যে অভিযোগটি, এটা 15 সালের, হ্যাঁ 15 সালের, যে 15-16 সালের, এবং পরবর্তী তোমাদের নিয়ে ভিডিওগুলো বোধহয় করা হয় 19 সালে, 20 সালে। তো এটি সম্পর্কে যদি তোমরা বলতে যে কিভাবে এই ভিডিওটি তোমাদের থেকে নেওয়া হয় বা এর প্রেক্ষাপট। হরে কৃষ্ণ। তো আমি গুরুকুলে থাকাকালীন সময়ে শ্রীমান ত্রিপতি বালাজি ছিল, ওনাকে পরিচিত করে বর্ণযুদ্ধপতি এবং বলরাম করুণা দাস ওনাকে ভয় দেখিয়ে ওনাকে পরিচিত করেছিল। উনি তাদের কথাই আমাকে এক জায়গায় নির্জন জায়গায় ডেকে মুখ বেঁধে ড্রাইভারের সাথে অন্য স্থানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের মারধর করে ভয় দেখিয়ে আমার থেকে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে মানে বিভিন্ন মিথ্যা বানোয়ার ভিডিও নিয়েছিল। আচ্ছা, তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 11-12 বছর এরকম। আচ্ছা, মানে ভালো মন্দ বিচার করার এরকম বয়স ছিল? এরকম ভালো মন্দ আমার বিচার করার ক্ষমতা কম ছিল। আচ্ছা আচ্ছা, তোমার যদি তোমারটি বলো অর্পণ। আমারটা হচ্ছে সবাই আমার কাছে, মানে তখন আমি তো মানে গুরুকুল থেকে চলে গিয়েছিলাম, মানে 2020 সালে। 20 সালে চলে যাওয়ার পর আমাকে আমার বাবাকে কল করে বলা হচ্ছিল যে একটু আসেন আপনার কোথায় মন্দিরে, মহারাজের মন্দিরে কোথায়, রংপুরে। তো যাওয়ার পর রংপুরে, তারপর এখানে আমাদের আগে উনি থামেছিলেন শরণাগতি গুরুদাস প্রভু। তো উনি নিয়ে গিয়ে আমাদের থেকে মানে একটা ভিডিও ক্লিপ নেন, আর ভিডিও ক্লিপের মধ্যে সব কিছু ছিল কি শেখানো, আর এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে, মানে আমাকে শিখিয়ে দিয়েছিল হচ্ছে তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী প্রভু। এটা হাতে রাখতে পারো। এগুলো বলার পর উনি তো এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, এখন শিখিয়ে দিয়ে আমাকে আমার মুখ থেকে এগুলো বলা হয়েছে চিন্ময়বাবুর বিরুদ্ধে সব কিছু শেখানো। এরপর এগুলো আমি বলি, কারণ আমি তখন ছিলাম ছোট, আমার কোনো কি বোঝার বয়স ছিল না, তখন ছিল বয়স 12-13 বছরের মতো। তখন তো আমার কোনো এটা হচ্ছে কি, তখন হচ্ছে চঞ্চল থাকে বা বিভিন্ন রকম কেউ একটা কিছু দিলে সাথে সাথে কি মানে যে যেটা বলে সেটা করে এই বয়সটাইতে। তো আমাকে এরকম কিছু মানে লোক দেখিয়ে আমার থেকে, কি লোক দেখিয়েছিল তোমাকে? যেমন মোবাইল, তখন ছোটবেলায় যখন যেহেতু ছিলাম মোবাইলে হচ্ছে কি
সবাইকে একটা আসক্তি। আসক্তি। তোমার বন্ধুদেরও বোধহয় এরকমই লোভ। হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে বিভিন্ন রকমের লোভ দেখিয়ে, কাউকে টাকা, কাউকে এরকম বিভিন্ন কিছু দিবে বলে এরকম লোভ দেখি আমাদের থেকে কি ভিডিও ক্লিপগুলো নেই। আর আমরা তো আমাদেরকে বলেছিল যে এগুলো দিয়ে কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী বড় হয়ে না এখন বুঝতে পারতেছি যে এই ভিডিওগুলোর দ্বারা কি আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। তোমাদের জাস্ট তোমাদের দিয়ে শিশু নির্যাতনের অভিযোগ করতে যে আমরা তো দেখছি যে আলটিমেটলি তারাই প্রকৃত শিশু নির্যাতনকারী, যারা শিশু নির্যাতনকারী। আর আমার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল কিভাবে, যে আমাকে বলতেছে আমি সিপিডি থেকে সাংবাদিক এসেছি। আমাকে বিভিন্ন রকমের, তারপর দোকানের মধ্যে যে আমার ভিডিওটা নেওয়া হয়েছিল আমার বাবার যে দোকানের মধ্যে, তখন ছিল না আমার বাবা, ওই ছিল না ওইটুকের মধ্যে শাটার বন্ধ করে কি দোকানের দরজা বন্ধ করে আমার থেকে ওরা তিনজন ছিল। তিনজনের মধ্যে ছিল প্রথমে ছিল বরুণ চৌধুরী, যে কি আমাকে চিপিডির সাংবাদিক বলেছিল। তারপর ছিল ত্রিপতি বাবু, তারপর ছিল উজ্জ্বল প্রভু, আর পরবর্তী বলরাম করুণা বোস এসেছিল। এসে আমাকে বলতেছে আর কি হবে, বলতেছে যে এরকম ভিডিও বলতে এরকম কথা আলোচনা বানায় শিখে দেওয়া হয়। আচ্ছা, তোমাদের মুখে কথাগুলো তারাই বসিয়ে দিয়েছিল? হ্যাঁ, বসিয়ে দিয়েছিল। তো এই কারণে আমি দেখলাম যে তোমাদের বক্তব্যগুলো সব একই রকম প্রায়। এটা কি তোমাদেরকে আগে থেকে কোনো মুখস্থ ওইভাবে তোমাদের বোধহয় শিখিয়ে দিছিল, বা আগে থেকে ওরা স্ক্রিপ্ট রেডি করছিল? হ্যাঁ, স্ক্রিপ্ট রেডি করা, কারণ এগুলো না শেখানো ছাড়া তো মুখ দিয়ে বলা অসম্ভব। হ্যাঁ, দেখা যায় ওই সমস্ত কথা, দেখা যায় ওই সমস্ত শব্দ তোমরা প্রথম ওই সময় দেখা যায় শুনছো, আগে হয়তো বিষয়গুলো জানতাও না। হ্যাঁ, তো আসলে তো অর্পণ জানতে পারলাম। তো তুমি প্রীতম না, প্রীতম, তুমি তোমার কথাগুলো যদি বলো, যে তোমার অভিজ্ঞতা, যে কিভাবে তুমি তোমার যে স্টেটমেন্ট সম্পর্কে বলো। আমার স্টেটমেন্ট আমার অজান্তে তো স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু আমি ওটা তো জানতে পারি নাই, পরে জানতে পারছি এটা। আর কেন নিয়েছে এটাও জানতে পারি নাই। আর আমার অজান্তে শরণাগতি গুরদাস, আগে উনি দামে ছিলেন, আমাকে কল দিয়েছিলেন, মহারাজ ডাকছে তোমাকে আসার জন্য। তো ওখানে আমার থেকে ভিডিও ক্লিপ নিয়েছে, তখন আমি ওখানে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, তো তুমি তো স্বেচ্ছায় বলো নাই, তোমাকে পরিচিত করছে? পরিচিত করছে। তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স প্রায় 14 ছিল। আচ্ছা, ভালো মন্দের ওরকম ছিল না। আচ্ছা, তো এই যে পুরো বিষয়টি সম্পর্কে, এই যে তোমাদের সাথে যে বিষয়টি হয়েছে, বা তোমাদের বন্ধুদের সাথে যে বিষয়টি হয়েছে, এটাকে তুমি কি দৃষ্টিতে দেখো এখন, বা তোমাদের এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তোমাদের কি অনুভব হয়? অনুভব হয় শিশু নির্যাতন বলতে গেলে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরই বন্ধু, তোমার নাম কি? আচ্ছা, তুমি তো ওদেরই একসাথেই ছিলা গুরুকুলে। তুমি তো কোনো অভিযোগ করনি, কিন্তু তুমি ওদের সাথেই ছিলা। তো তুমি যেটা শুনলাম আমি, যে তোমার মুখে, যে তুমি এগুলো প্রত্যক্ষভাবে দেখেছো, তুমি এদের ষড়যন্ত্রের জালে পা দাওনি, কিন্তু দেখেছো। তো ওই বিষয়টি যদি তুমি বলতে বলো। হ্যাঁ কৃষ্ণ, তো আমি দেখেছিলাম তখন আমাদের গুরুকুলে, যেহেতু সবাই ছোট ছিল, বয়সে সবাই ছোট, খুব সহজেই সবাইকে প্রভাবিত করা যেত কোনো খাবার দিয়ে, বা মোবাইলের বিভিন্ন রকম গেমস, বা যেরকম আসক্তি হয়। তখন দেখতাম ওই যে আমাদের গুরুকুলে শ্রীদামে তখন ছিল ওই যে শ্রীমান তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী, তারপর ওই যে বরেণ্য যদুপতি প্রভুরা, ওরা কী করতো, ছেলেদেরকে বিভিন্নভাবে পরিচিত করার চেষ্টা করতো, বিভিন্ন রকম কিছু গিফট দিত, উপহার দিত, গোপনে গোপনে, সচক্ষে না, দামের অন্যরা কেন যেন না জানে, ওইরকমভাবে দিত। দিয়ে ওদেরকে কি করছিল, যে প্রভুর বিরুদ্ধে, যে শ্রীদামের অধ্যক্ষ, এগুলো করার কারণ কি ছিল ওদের? কারণ হয়তো প্রভুর সাথে বিভিন্ন ঈর্ষান্বিত মনোভাব, বা প্রভুকে ওইরকম করতে পারছে না, বা ওইরকম বিষয় আর কি, ষড়যন্ত্র করা প্রভুর বিরুদ্ধে, এক কথায় যেটা বলতে গেলে ওইরকম কিছু বিষয় নিয়ে ওরা। আমি জানতে পারলাম যে এখানে একটা বিচার হয়েছিল, সেই বিচারে ওদের শাস্তি দেওয়া হয়েছিল, তখন সেখান থেকেই তারা এটা প্রতিকার করে যে চিন্ময় প্রভুকে এখান থেকে বিতাড়িত করে ছাড়বে। ঠিক এই বিষয়ে এরকমটাই বিষয়, যে যেহেতু ওরা পাচ্ছিল না বিচার করে, যেহেতু মিথ্যা অভিযোগ, এখন ওরা যেন অনলাইনে একটু বাজে কি করা যায়, যার কারণে ওই গুরুকুলের ছাত্রদেরকে দিয়ে মিথ্যা, যে আমরা নিজেরাই দেখলাম, আমি নিজে দেখেছি যে ওদেরকে নিয়ে বিভিন্ন শীট দিয়ে কি করা হচ্ছে, শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা বলো, যা বিভিন্ন পরিচিত বা ভয় দেখিয়ে, যেহেতু সবাই ছোট, ওদের আমরা তখন সবাই ছোট ছিলাম, 10-12 বছর, ওরা এরকম বুদ্ধি ছিল না এটার ফলাফল কি হতে পারে ভবিষ্যতে, যার কারণে ওরা এটা সুযোগ গ্রহণ করে এরকম করেছিল।
আচ্ছা আচ্ছা, খুবই দুঃখজনক। মানে এই বিষয়টা যে যখন তুমি দেখো, ধরো এই ঘটনাগুলো যখন তোমাদের মনে হয়, তখন তোমাদের অনুভব কেমন হয়? যে এই বিষয়গুলো এখন যখন দেখো খুব খারাপ লাগে নিশ্চয়ই। তো আমি এখানে অনেক কথা বলা যায়, আমি শুধু এই বিষয়টি বলা যে এই চিন্ময় প্রভুর সাথে যে ষড়যন্ত্রটা, আমার মনে হয় যে বাংলাদেশে যেই সমস্ত সাধুরা হিন্দু সম্প্রদায়ের জন্য এগিয়ে যাচ্ছে তার মধ্যে চিন্ময় প্রভু একজন। তাকে নিয়ে এভাবে ষড়যন্ত্র মানে খুব দুঃখজনক। এবং আমি দেখলাম যে তার বিরুদ্ধে 15 সালে যে অভিযোগ হয় সেটার তাকে একটা ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়। সেটাকে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি দেন 5/2/16-তে। এই 5/2/16-তে আমি এটা হয়তো আমার একটু লাইভ চলছে এখানে দেখানো, কেউ চাইলে কমেন্টে দিয়ে দিতে পারি। এখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে, অর্থাৎ যখনই এটা শুরু হয় 15 সালে, তখনই কিন্তু 16 সালে মানে তদন্ত করার পরে তাকে যে পুরো বিষয়টি যে ভিত্তিহীন, এবং এখানে লেখা হয় এই যে সংগঠন ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং এখানে স্পষ্ট ইসকন বাংলাদেশ তদন্ত টিম কর্তৃক নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ হয় যে উপরোক্ত সমস্ত অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা শ্রীমান চিন্ময় প্রভুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এটা কে বলেছেন? চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তাহলে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরে তিনি এই বিষয়টিকে তিনি একটি নিষ্পত্তি করেছেন, তিনি ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে অভিযোগ নেই। এবং তারপরে আরেকটি বিষয় আমি দেখছি এখানে 2000 এই বিষয়টি আবার এই 19 সালে যখন আবার এই একই বিষয় উত্থাপন করা হয়, তখনও ইসকন যেমন এটার একটা ক্লিন সার্টিফিকেট দেয়, তার সাথে সাথে পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদ, এই স্মৃতি সংসদের থেকে সভাপতি, সেক্রেটারি, তারা একটা এই বিষয়টি যে মিথ্যা বানোয়াট সেই বিষয়টি তারা একটা সার্টিফিকেট দেয়। এবং সেখানে কিন্তু এখানে লেখা আছে যে এই স্পষ্টভাবে আপনারা যদি এটা দেখেন, আপনারা দেখতে চাইলে কমেন্টে আমি এটা দিতে চাই। এবং তাদের এটা হলো 22/11/20, হ্যাঁ, পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদ। এবং 21 সালে সেই মানে অর্থাৎ বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক তিনি আবার আরো একটি এই বিষয়ের উপর ক্লিন সার্টিফিকেট দেন চিন্ময় প্রভুকে। সেখানেও কিন্তু সুস্পষ্টভাবে তিনি লেখেন যে এখানে তার সমস্ত দাপ্তরিক বিবৃতিটা হলো 4/2/21-এ। সেখানে তিনি লেখেন, আমি এটা খুব সিলেক্টিভ, যেমন এই মর্মে প্রদান করে যে চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে গত নভেম্বর 22-এ উজ্জ্বলনাথ, পিতা কানুনাথ, এই যে যারা অভিযোগকারী তাদের নাম লিখে রেখে সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং উপরোক্ত গুরুকুল ছাত্রবৃন্দের সাথে অনৈতিক সম্পর্ক ও শিশু নির্যাতন বিষয়ক অভিযোগ তদন্তে গত 16/11/20 তারিখে গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি যথাক্রমে শ্রীমৎ ভক্তিপ্রেম গদাধর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ 24/1/21 তারিখে তদন্ত প্রতিবেদন কার্যনির্বাহী কমিটির নিকট উপস্থাপন করলে তাদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণাদি উপস্থাপনে অসমতা ও অসঙ্গতিপূর্ণ বিবেচিত হয়, তা উদ্দেশ্যমূলক এবং দুরভিসন্ধিমূলক প্রতীয়মান হওয়ায়, এখানে উদ্দেশ্যমূলক এবং দুরভিসন্ধিমূলক প্রতীয়মান হওয়ায় শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাসকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এবং কার্যনির্বাহী কমিটি চিন্ময় কৃষ্ণ দাসের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনশীল প্রভুদের সেবায় এগিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এবং 2015 সালে উপরোক্ত তিনি আবার বিশেষ দ্রষ্টব্য হিসাবে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি উল্লেখ করেন তার 4/2/21-এর চিঠিতে, যে বিশেষ দ্রষ্টব্য যে 2015 সালে উপরোক্ত বাদীরা অন্যান্য ব্রহ্মচারীদের যোগ সাজস্যে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ আনয়ন করেছিলেন, যা সমস্ত সে সময় তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছিল। তো আমি অবাক আমার লাগছে যে একই অভিযোগে, আমার মনে হয় যে কোনো সংগঠনে এরকম নেই যে একই অভিযোগে মানুষ 2 দিন পর পর একই ভিডিও, আপনারা দেখছেন যেই শিশুদের সেই ভিডিওগুলো ভাইরাল করা হচ্ছে, সেই শিশুরা আমার পাশে বসা, আপনাদের হয়তো চিনতেও কষ্ট হবে, তাদের এখন বয়স হয়ে গেছে, ওই সময় তারা 11-12 বছরের ছিল। তাহলে একই অভিযোগে 2016 সালে যাকে মানে নিষ্কৃতি দেওয়া হলো যে তার প্রমাণ তার কোন রকম কোনো সম্পৃক্ততা নাই এবং উদ্দেশ্যমূলক ভিত্তিহীন,
এরাই আবার 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 একই অভিযোগে আবার তারা পুনঃতদন্ত করছে, মানে একই অভিযোগে এরকম, আমি জানি না, এরকম অনন্তকাল কেউ যদি চিঠি দেয় অনন্তকাল এই অভিযোগ চলতেই থাকবে। এটা কেমন এদের বিচার, মানে এদের বিচারিক ব্যবস্থা, আর সেটা তাদের বিচারিক ব্যবস্থা আমাদের মানে বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে। তো আমি এই চারুচন্দ্র দাস ব্রহ্মচারীকে বলবো যে ওনার যে সিদ্ধান্ত, যে সেই সিদ্ধান্তগুলো কিন্তু ওনার সিদ্ধান্তের সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে। হ্যাঁ, তো সর্বোপরি আমার মনে হচ্ছে যে আমি নিজে ইসকনের আমি অনুগত না, বা মানে আমি ইসকন থেকে দীক্ষিত কেউ না, কিন্তু আমার মনে হয়েছে হিন্দু সোসাইটি হিসাবে ইসকনের অবশ্যই অবদান আছে এবং আমরা ইসকনের পাশে আছি। ইসকন সহ যত হিন্দু সংগঠন হিন্দু জাতির কল্যাণে কাজ করে সবার পাশেই আছি। তো সেখানে চট্টগ্রামের যে ইসকনে যে চিন্ময় প্রভুর যে অবদান, তাকে এখান থেকে মাইনাস করা, হাটহাজারির মতন জায়গায়, আপনারা জানেন বাংলাদেশে বোধহয় সবচেয়ে ধর্মান্তর প্রবণ একটি উপজেলা হাটহাজারি। সেই হাটহাজারিতে চিন্ময় প্রভু যেভাবে উন্নয়ন করেছেন, আপনি যদি 10 বছর আগে, আমি এই পুণ্ডরিক ধামে 2013 সালে আসি, আর আজকে যখন আমি এই গত 24 সালে আমি যখন এই চিন্ময় এই পুণ্ডরিক ধামে আসি, আমি চিনতে পারি না, মানে এত পরিবর্তন। মাঝে মধ্যে এসেছি, কিন্তু মানে আমার মনে হয়েছে যে এত পরিবর্তন যেটা চোখে পড়ার মতন, এই পরিবর্তনটি সম্ভব হয়েছে হলো এই চিন্ময় প্রভুর কারণে। এবং আপনারা জানেন যে তিনি যখন আসেন 2007 সালে, তখন এটা প্রায় 2 একরের একটা সম্পত্তি ছিল, এখন সেটা প্রায় 22 একরের সম্পত্তি। এইভাবে যেখানে আমাদের হিন্দুদের সম্পত্তি, মন্দিরের সম্পত্তিগুলো চলে যায় দিনে দিনে, আর সেখানে আপনারা দেখেন যে কিভাবে বৃদ্ধি হয়েছে এবং পুনরুদ্ধার করতে পারছে। তো এই যে যারা ষড়যন্ত্র করতেছে, এদের কোনো বিবেক নাই, তারা হিন্দু জাতির সাথেও তারা বিশ্বাসঘাতকতা করতেছে। এই যে কাজগুলো, যে এই সেখানে তারা ভিকটিম করেছে ছোট্ট ছোট্ট শিশুদের, তাদের পরিবারের যদি বলা হয় যে এই শিশুদের তারা যে ভিকটিম করেছে, তাদের পরিবারের যদি কেউ এই ঘটনা, তাদের পরিবারের কোনো শিশুর সাথে কি তারা এটা করতে পারতো? আজকে এই শিশুদের তাদের যেভাবে, ওদের প্রত্যেকেরই বলা হয় ওদের উপর যেভাবে মানসিক টর্চার যাচ্ছে, এই টর্চারটি কিন্তু ওই ব্যক্তিদের দুরভিসন্ধির কারণে, অর্থাৎ তারা যেভাবে তাদের প্ল্যান সাজানো, অর্থাৎ তারা তাদের ষড়যন্ত্রের হিসেবে আপনার এই পুরো বিষয়টাকে তারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ভিকটিম করে, ছোট ছোট শিশুদের ভিকটিম করেছে। তো আমি জানি আজকে এই ভিডিওটি দেখার পরে অনেকেই হয়তো অনেক কথা বলবেন, হয়তো কমেন্টেও অনেকে বলছেন। তো বিষয়টি এরকম না, আমি বলবো যে আমাদের উচিত জেনে কথা বলা। এই জেনে কথা বলা থেকেই আমি এই ভিডিওটি, এই লাইভটি করা। আমার মনে হয় যে আপনারা যদি চান, আপনারা সত্য এদের মোবাইল নাম্বার সহ এগুলো আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কথা বলে দেখতে পারেন। এবং আমি নিজেও যেহেতু এই পুরো বিষয়টি জানতাম না, আমি যখন যারা ভিকটিম তাদের মুখের ঘটনাগুলো শুনেছি, আমি বিস্মিত হয়েছি, আমি শিহরিত হয়েছি যে এইভাবে ষড়যন্ত্র হতে পারে। হয়তো আমরা হয়তো ইসকনের বাইরে থেকে হয়তো ভেতরের এই ষড়যন্ত্রগুলো আমরা টের পাইনি, বা আমরা জানতাম না, আমাদের জানার কথা না, কিন্তু এটা জেনে আমরা সত্যি খুব মর্মাহত হয়েছি যে এরকম আসলে করা উচিত না। এই যে ব্যক্তিরা যারা করেছেন, এর মধ্যে অনেকে লাল কাপড় পরা ব্যক্তিও আছেন, যে তাদের উচিত যে বিবেককেও, ন্যূনতম তাদের বিবেক থাকা উচিত যে এইগুলো আসলে করা ঠিক কিনা। তো আমি হয়তো এমনও হতে পারে যে ষড়যন্ত্রকারীরা আমি আজকে এই লাইভটি করছি দেখে আমার পেছনেও লেগে যেতে পারে, আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াতে পারে। আপনারা সেখানে সোচ্চার থাকবেন। আমার মনে হয়েছে যে আপনারা দেখেন যে 24 সালে আবার তার নামে, 16 সালে তার নামে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হলো, 21 সালে দেওয়া হলো, আবার 24 সালে কারণ কি? 24 সালে আপনারা দেখেছেন যে তিনি যেভাবে চন্দ্রনাথ উদ্ধার সহ বারবকুণ্ডের সংস্কার, বিভিন্ন রকমের সংস্কার কাজে চিন্ময় প্রভু যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেখান থেকেই কিন্তু বিষয়গুলো, মানে অনেকের ঈর্ষা থেকে এই কাজগুলো করেছে। অর্থাৎ এই শিশুরা সহ অনেকেই সেই নামগুলো বলেছে, নামগুলো আলোচনায় এসেছে, আপনারা অনেকে জানতে পেরেছেন। তো আমি আর নামগুলো আর না বলছি,
আপনারা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যাদের ভিডিওগুলো আপনারা দেখেছেন তারাই আমার পাশে আছে, আমি আবারও বলছি, এবং তাদের মুখ থেকে আপনারা শুনলেন। আমি শুধু তোমাদের লাস্ট একটা প্রশ্ন সবাইকে করব যে তোমাদের সাথে কি কোনো অনৈতিক কাজ চিন্ময় প্রভু করেছেন? না। আচ্ছা, তো তাহলে এই পুরো বিষয়টির জন্য তোমরা কি যেটা হয়েছে তোমরা কি মর্মাহত বা লজ্জিত? হ্যাঁ, অবশ্যই লজ্জিত। আচ্ছা, তো তোমরা এখন কি চাও? আমাদের যে এগুলো এভাবে আমাদেরকে ছড়াচ্ছে, মানে ও ভিডিওগুলো ভাইরাল করতেছে, যে সব আমাদের যে ভবিষ্যৎ আছে, পরবর্তী প্রজন্ম আছে, তারা দেখলে কি বলবে? এটা তো যারা করেছে তাদের তো একবার চিন্তার মধ্যে নাই। তাদের যদি এরকম ছেলেদের হতো এই ভিডিওগুলো, তাহলে তারা এটা কি করতো? না, সেটা তো আমিও বললাম যে আসলে এদের তো বিবেক বর্জিত ভাবে মানে নিজেদের স্বার্থের জন্য তোমাদের ব্যবহার করছে। খুব দুঃখজনক বিষয়টা। তো যাই হোক, তোমাদের এই কথাগুলো শুনলাম, আমিও আর আলোচনা না বাড়াতে চাই। আমি এই কথা মানে তোমাদের কথাগুলো শোনার পরে তোমরা আমার কাছে এসেছো, তোমাদের কথাগুলো শোনার পরে আমার মনে হয় যে আমি একটি লাইভ করে বিষয়টি জানানো উচিত, তাই জানানো। আপনারা আশা করি যারা দেখছেন তারা আসলে অনেকটা বুঝতে পারছেন বিষয়গুলো, যে বিষয়গুলো একটা বৃহত্তর ষড়যন্ত্রের, একটা বহুমুখী ষড়যন্ত্রেরই একটা অংশ। কারণ কি এই সমস্ত বিষয় এরকম যে কোনো ব্যক্তির নামে যদি আপনি কখনো কোনো অপবাদ দেন না, আমরা ক্ষমতাবান কোনো ব্যক্তির নামে যদি রাজনীতিবিদ বা ক্ষমতাবান দিই না, আমরা এগুলো খুব বিশ্বাস করি এবং চানাচুরের মতন গোপনে গোপনে এগুলো আলোচনা করি। এটা আমাদের একটা চরিত্রগত একটা বিষয়। তো একবার তলিয়ে ভেবে দেখি না যে কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা। তো আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের বলবো যে আপনারা সত্যতা জানুন এবং খোঁজ নিন, তাহলেই জানতে পারবেন। আর আমার যদি কোনো রকমের আপনাদের জানার কিছু থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, কিন্তু কেউ ব্যক্তি আক্রমণ করবেন না। আর এখানে এরকম না যে চিন্ময় প্রভু করছে দেখে তার সাথে আমার অনেক দিনের পরিচয়, আমি এসে এগুলো এই কারণে লাইভে আসছে, বিষয়গুলো সেরকম না। আমার মনে হচ্ছে যে তোমাদের সাথে কথা বলার পরে, যেমন তোমাদের সাথে কথা বলার আগে আমার একদম বিষয়টি কোনো ধারণা ছিল না, কথা বলার পরে মনে হচ্ছে যে এই সত্যতাটা জানানো উচিত, তাই জানাতে আসা। হয়তো এটার পরে দেখবে যে অনেকে হয়তো, বিশেষ করে যারাই তোমাদের এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, তারা দেখবে যে আমাদের বিরুদ্ধেও বা আমাদের নামে উল্টাপাল্টা লেখা বলা শুরু করবে। তো কিছু করার নাই, আমার মনে হয়েছে যে বৃহত্তর স্বার্থে এই সত্য কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাদের যে তোমরা এসে যে সৎসাহসের সাথে যেই কথাগুলো তোমরা যে মানে বলতে পেরেছো, তো কি আর বলা। ভালো থেকো তোমরা, আমি তোমাদের জীবনের সাফল্য কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ।